সাইবার সহ বহু চ্যালেঞ্জ মোকাবেলায় সব বাহিনীকে সবসময় প্রস্তুত থাকতে হবে, পিজিআর এর প্রতিষ্ঠা বার্ষিকীতে বললেন প্রধানমন্ত্রী। মানবতা বিরোধী অপরাধের অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তদন্ত চলছে, প্রমাণিত হলে সন্ত্রাস বিরোধী আইনে বিচার, জানালেন চিফ প্রসিকিউটর। দুই দশকেও পরিধি বাড়েনি সেমিকন্ডাক্টর শিল্পের, ৮০,০০০ কোটি ডলারের বিশ্ববাজারে বাংলাদেশের রপ্তানি মাত্র ১.৫ কোটি। ইরানিদের প্রিয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায়ের অনুষ্ঠান চলছে, ইমাম খোমেনি গ্র্যান্ড মোসাল্লায় প্রথম জানাজা সম্পন্ন। আর্থসামাজিক ও সাইবার সহ বহু চ্যালেঞ্জ মোকাবেলায় সব বাহিনীকেই সার্বক্ষণিক প্রস্তুত থাকা জরুরি, বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, পেশাদারিত্ব বজায় রাখলে দেশের প্রতিরক্ষা ব্যবস্থায় সার্বভৌমত্ব অক্ষুণ্ণ থাকবে। পিজিআরকে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে সরকার প্রধান বলেন, নিরাপত্তার জন্য যাতে জনগণ থেকে সরকারকে বিচ্ছিন্ন করে ফেলা না হয়। বাবা সাবেক রাষ্ট্রপতি আর মা ৩ বারের প্রধানমন্ত্রী, তাই ছোটবেলা থেকেই প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের সাথে অন্যরকম সম্পর্ক ছিল প্রধানমন্ত্রী তারেক রহমানের। রবিবার ঢাকা সেনানিবাসে পিজিআর সদর দপ্তরে পৌঁছালে তাই ভিন্ন এক সৌহার্দ্যপূর্ণ পরিবেশ সৃষ্টি হয়। পিজিআর সদর দপ্তরে প্রধানমন্ত্রী পৌঁছালে তাকে স্বাগত জানান সেনাপ্রধান। দিনটি উপলক্ষে প্রথমে কাটা হয় কেক, পরে পিজিআর এর শহীদ পরিবারগুলোর খোঁজ খবর নেন, সহায়তা দেন প্রধানমন্ত্রী। আনুষ্ঠানিক বক্তব্যের শুরুতে স্মরণ করেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত হওয়ার ঘটনা। নানা চ্যালেঞ্জের কথা তুলে ধরে পিজিআর এর সাফল্য বর্ণনা করেন প্রধানমন্ত্রী। যে কোনো বাহিনীর সামনে প্রচলিত চ্যালেঞ্জের বাইরেও বহুমাত্রিক নিরাপত্তা চ্যালেঞ্জ তৈরি হয়েছে। সাইবার যুদ্ধ, ইলেকট্রনিক ওয়ারফেয়ার, ড্রোন যুদ্ধ কিংবা তথ্য যুদ্ধ, এইসব নতুন নতুন ক্ষেত্রগুলো কোনোভাবেই উপেক্ষা করার সুযোগ নেই। এইসব বহুমাত্রিক চ্যালেঞ্জ মোকাবেলায় শুধুমাত্র পিজিআরই নয়, প্রতিটি বাহিনীকেই আধুনিক এবং সময়োপযোগী প্রশিক্ষণের মাধ্যমে নিজেদেরকে সার্বক্ষণিক প্রস্তুত রাখা অত্যন্ত জরুরি। বদলে যাওয়া পৃথিবীতে নিরাপত্তার জন্য নিত্য নতুন ঝুঁকির বিষয় এবং তা মোকাবিলায় প্রস্তুত থাকার তাগিদ দেন সরকার প্রধান। এসব কর্মসূচি পালনের সময় একদিকে সরকার প্রধানের নিরাপত্তা ব্যবস্থা বজায় রাখা, অপরদিকে নাগরিক জীবনের স্বাচ্ছন্দ্য নিশ্চিত রাখা, এই দুইটির মধ্যে ভারসাম্য রক্ষা করেই আপনাদেরকে নিরাপত্তা কৌশল প্রণয়ন করতে হয়। তবে আপনাদের প্রতি আমার আহ্বান, নিরাপত্তা কৌশল এমনভাবে বিন্যাস করা জরুরি জনগণ যাতে নিজেদেরকে সরকার প্রধান থেকে বিচ্ছিন্ন মনে না করেন। সশস্ত্র বাহিনী দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিয়মানুবর্তিতা ও পেশাদারিত্ব বজায় রাখলে দেশের সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন হবে না, যোগ করেন প্রধানমন্ত্রী। সশস্ত্র বাহিনী যদি দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে কঠোর নিয়মানুবর্তিতা অনুসরণ এবং পেশাদারিত্ব বজায় রাখেন, তাহলে দেশের সার্বভৌমত্ব আর কখনোই হুমকির সম্মুখীন হবে না বলে আমি বিশ্বাস করি। সশস্ত্র বাহিনীকে আরও আধুনিকায়ন করা হবে বলেও জানান সরকার প্রধান। পরে পিজিআর সদর দপ্তরে একটি গাছের চারা রোপণ করেন তারেক রহমান। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। সবার আগে বাংলাদেশ, এই নীতি ও উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের প্রতিরক্ষা ব্যবস্থা আধুনিক, শক্তিশালী ও দক্ষ হবে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট পিজিআর এর ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকীর আয়োজনে অংশ নিয়ে কথা বলেন তিনি। রবিবার সকালে ঢাকা সেনানিবাসে আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রপতি আরও বলেন, প্রচলিত নিরাপত্তা ঝুঁকির পাশাপাশি সাইবার হামলা, কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার এবং বিভিন্ন ধরনের হাইব্রিড নিরাপত্তা ঝুঁকি নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে। অনুষ্ঠানে পিজিআর এর বিকাশে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন রাষ্ট্রপতি। ১৯৭৫ সালের ৫ই জুলাই প্রতিষ্ঠিত হয় বিশেষায়িত বাহিনী পিজিআর। এরপর থেকে ভিভিআইপিদের নিরাপত্তায় নিয়োজিত রয়েছে এই বাহিনীটি। প্রচলিত নিরাপত্তার ঝুঁকির পাশাপাশি সাইবার হামলা, কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক তথা আধুনিক প্রযুক্তির অপব্যবহার এবং বিভিন্ন ধরনের হাইব্রিড নিরাপত্তা হুমকি নতুন চ্যালেঞ্জ সৃষ্টি করেছে। পরিবর্তিত বৈশ্বিক নিরাপত্তা কৌশলের সঙ্গে তাল মিলিয়ে নিজেদেরকে গড়ে তুলতে হবে। সরকার সশস্ত্র বাহিনীকে আধুনিক চতুর্মাত্রিক বাহিনী হিসাবে গড়ে তুলতে অঙ্গীকারবদ্ধ।
মানবতা বিরোধী অপরাধে দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্ত চলমান। অপরাধ প্রমাণ হলে আদালত থেকে নিষিদ্ধ হতে পারে দলটি। এছাড়া কার্যক্রম নিষিদ্ধ দলটির সভাপতি শেখ হাসিনাকে শাপলা চত্বর সহ বেশ কয়েকটি মামলায় বিচারের মুখোমুখি করা হবে বলে জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর। শনিবার জুলাই জাতীয় সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের এমন মন্তব্যের পর আবার আলোচনায় রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিচার। সবগুলাই কিন্তু মানবতা বিরোধী অপরাধ। রবিবার এ নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর বলেন, আওয়ামী লীগের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ প্রমাণিত হলে সন্ত্রাস বিরোধী আইনের পাশাপাশি ট্রাইব্যুনালের আইনেও দলের বিচার সম্ভব। তদন্ত করার পরে যদি সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে প্রাথমিক অভিযোগ পাওয়া যায়, আমার কাছে রিপোর্ট যদি দাখিল করা হয়, আমি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হিসেবে রিপোর্ট প্রাপ্তির সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার সুযোগ আছে। আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে এই বিষয়ে আমাদের তদন্ত সংস্থায় তদন্ত চলমান আছে। মতিঝিলে শাপলা চত্বর হত্যাকাণ্ড সহ শেখ হাসিনার বিরুদ্ধে আরও বেশ কয়েকটি মামলার তদন্ত চলছে বলেও জানান তিনি। শাপলা চত্বরের মামলা তো জুলাই আন্দোলনের মধ্যে না, এটা তো 13 সালে হয়েছে। তো 13 সালে তার যে সুপিরিয়র দায়, তিনি সেখানে আসবেন না? আমাদের হেফাজত সহ আরও অনেক শাপলা চত্বর মামলা সহ অনেকগুলোতে তার বিরুদ্ধে, অর্থাৎ শেখ হাসিনার বিরুদ্ধে আরও অনেকগুলো মামলার বিচারাধীন। দেশে এসে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি হওয়ার আহ্বান জানান চিফ প্রসিকিউটর। আমরা চাই যে তিনি দেশে আসুন, তার বিরুদ্ধে যে দণ্ড আছে তিনি সেটা চ্যালেঞ্জ করুক, তিনি আপিল ফাইল করুক। নাজমুল হুদা, ডিবিসি নিউজ, ঢাকা। 24-এর গণ অভ্যুত্থানে আবু সাইদ সহ সকল শহীদদের স্মরণে 16ই জুলাইকে শহীদ দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। দুপুরে মন্ত্রণালয়ে নিজ দপ্তরে তিনি জানান, জুলাই জুড়ে নানা কর্মসূচির মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর নিপীড়নের স্মৃতিচিহ্ন হিসেবে ক্যাম্পাসের ক্ষতচিহ্ন শীর্ষক একটি অনুষ্ঠান হবে 15ই জুলাই। আর 18ই জুলাই প্রাইভেট ইউনিভার্সিটি রেজিস্ট্যান্ট ডে পালনেরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নানা কর্মসূচিতে 5ই আগস্টকে গণ অভ্যুত্থান দিবস হিসেবে পালন করবে সরকার। ওই দিন শহীদ ও আহত পরিবারের সদস্যদের নিয়ে চিনমৈত্রী সম্মেলন কেন্দ্রে একটি আলোচনা অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 16 জুলাই জুলাই শহীদ দিবস হিসেবে এটিকে পালন করার উদ্যোগ নেওয়া হয়েছে। শহীদ আবু সাইদের ঘটনা আপনারা জানেন, তার এই আত্মত্যাগকে স্মরণ করে রাখার জন্য একটি স্মৃতিস্তম্ভ, সেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। শহীদ ওয়াসিম আকরাম, যেটি আরেকটি আলোচিত হত্যাকাণ্ড, সেটি ঘটেছিল চট্টগ্রামে। সেই জায়গাতে আমরা একই রূপে একই মর্যাদায় একটি স্মৃতিস্তম্ভ স্থাপন করব। নির্বাচনে বিএনপিকে কিভাবে পরাজিত করা যায় সে ব্যাপারে দেশি বিদেশি নানা ষড়যন্ত্র হয়েছিল, কিন্তু দেশের মানুষ ভোটের মাধ্যমে বিএনপিকে বিজয়ী করেছে, এমন মন্তব্য করেছেন দলটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। রবিবার সকালে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশন আয়োজিত স্মরণ সভায় যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। শামসুজ্জামান বলেন, দেশের মানুষ বিএনপিকে ভালোবাসে বলেই নির্বাচনে নিরঙ্কুশ বিজয় উপহার দিয়েছে, কিন্তু দেশের জনগণ বিএনপিকে উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করে বিজয়ী করেছে। এই সরকারকে কিভাবে অপদস্থ করা যায় সে ব্যাপারে ষড়যন্ত্র চলমান জানিয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে সব ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান জানান। এই সরকারকে কিভাবে অপদস্থ করা যায়, কিভাবে বিতর্কিত করা যায়, এই ধরনের নানামুখী ষড়যন্ত্র আছে। সেই ষড়যন্ত্রকে আমাদের ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে। দক্ষ জনবল আর সরকারি পৃষ্ঠপোষকতার অভাবে 2 দশকেও বাংলাদেশে বড় হতে পারেনি সেমিকন্ডাক্টর শিল্প। প্রায় 80,000 কোটি ডলারের বিশ্ববাজারে বাংলাদেশ রপ্তানি করে মাত্র $1.5 কোটি। খাত সংশ্লিষ্টরা বলছেন 2030 সালের মধ্যে $1 ট্রিলিয়ন দাঁড়াবে বৈশ্বিক সেমিকন্ডাক্টর শিল্প, যা চালানোর জন্য দরকার হবে অতিরিক্ত 7 থেকে 10 লাখ দক্ষ জনবল। এই শিল্পের জন্য প্রয়োজনীয় অবকাঠামো নিশ্চিত করতে পারলে বিশ্ববাজারে শ্রমশক্তি ও রপ্তানির বড় সুযোগ বাংলাদেশের সামনে। বাংলাদেশে একদিকে উচ্চশিক্ষিতরা বেকার থাকছে, অন্যদিকে অনেক শিল্প দক্ষ জনবলের অভাবে বড় হতে পারছে না। তেমনি একটি খাত সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রিজ। এই শিল্পের বয়স 19 বছর হলেও এখনো ক্ষুদ্রই থেকে গেছে। আর এর জন্য দক্ষ জনবলের আর সরকারি সহযোগিতার অভাবকে দায়ী করেছেন উদ্যোক্তারা। এখন যেটা হয়ে গেছে যে দেশে
সিনিয়র লোকের প্রচণ্ড শর্টেজ। আমি অনেকগুলো প্রজেক্ট করতে পারতেছি না, যেহেতু আমি জুনিয়র অনেক ছেলে পাচ্ছি যারা ইউনিভার্সিটিতে গ্র্যাজুয়েট করতেছে, কিন্তু আপনি তো একটা প্রজেক্ট আপনাকে 5 বছর 10 বছর মিড লেভেল ম্যানেজার অনেক ধরনের লোক দরকার, এগুলো কমপ্লিটলি মিসিং। আমাদের এটা গ্রোথের স্কেল আপ করার জন্য একটা বিশাল চ্যালেঞ্জ হয়েছে। প্রযুক্তির দুনিয়ায় বিশ্ব পরাশক্তিধর দেশগুলোর মধ্যে আধিপত্যের লড়াই এখন সেমিকন্ডাক্টর শিল্পের বিস্তারকে ঘিরে। যুক্তরাষ্ট্র, চীন, জাপান, ভারত এই শিল্পের সম্ভাবনা বুঝে আগে থেকেই অবকাঠামো নির্মাণ ও সরকারি পৃষ্ঠপোষকতা দিয়ে চলেছে। ইন্ডিয়া যখন 90s শুরু করেছে তখন মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো ব্যাঙ্গালোরে গেছে, ইন্ডিয়া কিছুই করতো না। ওরা সার্ভিস প্রোভাইড করেছে, সার্ভিসের থ্রুতে এবং গ্লোবাল সার্ভিস। ওদের এখন বিশাল জনশক্তি যারা সেমিকন্ডাক্টর উপর কাজ করে, তার জন্য ইউনিভার্সিটিগুলো এখন বিভিন্ন রকম রিসার্চ করতেছে। এখন তাদের মাইক্রনের মতো কোম্পানি, ইন্ডিয়ান গভর্নমেন্ট বিলিয়ন্স অফ ডলার এখন ইনভেস্ট করতেছে যাতে এই সমস্ত কোম্পানিগুলো আসে। তবে বর্তমান সরকার সেমিকন্ডাক্টর শিল্পের সম্ভাবনা অনুধাবন করে চলতি অর্থ বছরের বাজেটে কর ছাড় সুবিধা 2031 সাল পর্যন্ত দিয়েছে। মালয়েশিয়ার সঙ্গে যৌথ উদ্যোগে কাজও শুরু করেছে। আমরা জানি যে মালয়েশিয়ার সাথে সেমিকন্ডাক্টর নিয়ে দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে কথাবার্তা হয়েছে এবং একটা বড় সম্ভাবনা সৃষ্টি হয়েছে যে আমাদের দেশে মালয়েশিয়াতে যে সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি আছে সেখানকার যে ডিজাইনগুলো সেখানে বাংলাদেশ থেকে আউটসোর্স করিয়ে নেওয়া। সো এই জন্য আমাদের ইমিডিয়েটলি কিছু দক্ষ জনবল তৈরি করতে হবে এ ব্যাপারে। এক পণ্য নির্ভর রপ্তানির ঝুঁকি থেকে বাংলাদেশের বেরিয়ে আসার বড় সম্ভাবনা হতে পারে বৈদেশিক মুদ্রায় আয়কারী সেমিকন্ডাক্টর শিল্প। খাত সংশ্লিষ্টরা বলছেন 2030 সালের মধ্যে সেমিকন্ডাক্টর শিল্পের বিশাল বাজারে শ্রমশক্তি ও রপ্তানি বাড়াতে যা প্রয়োজন তার অভাব এখনো রয়েছে। মেহেরমনি, ডিবিসি নিউজ, ঢাকা। বেসরকারি খাতের জন্য বিনিয়োগ সহজ করতে বেজা কাজ করছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। বিকেলে আগারগাঁওয়ে বেজা অডিটোরিয়ামে গোল্ডেন অয়েল মিলস ও ডেল্টা এপিআই এর সঙ্গে ভূমির লিজ চুক্তি সই অনুষ্ঠানে তিনি কথা বলেন। বেজা চেয়ারম্যান আরও বলেন, বর্তমানে বিনিয়োগের সবচেয়ে বড় বাধা জ্বালানি সংকট। তবে জ্বালানি সহ বিনিয়োগের সব বাধা দূর করতে সরকার আন্তরিক। তাই দেশে বিনিয়োগ করতে বেসরকারি উদ্যোক্তাদের এগিয়ে আসার আহ্বানও জানান বেজা চেয়ারম্যান। আয়োজকরা জানান, এই চুক্তির আওতায় গোল্ডেন অয়েল মিলস ও ডেল্টা এপিআই বিশেষ অর্থনৈতিক অঞ্চলে 20 একর জমিতে প্রায় 53 মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে। খাদ্য, কৃষিভিত্তিক পণ্য, ফ্রোজেন ফুড সহ বিভিন্ন উৎপাদন খাতে এই বিনিয়োগের মাধ্যমে প্রায় 6,000 কর্মসংস্থান সৃষ্টি হবে। এই সপ্তাহের অর্ধেক সময় প্রায় ওই জ্বালানি এবং বিদ্যুৎ মন্ত্রণালয়ে কাটাই। ইনফ্যাক্ট আমাদের মাননীয় প্রধানমন্ত্রী প্রতি সপ্তাহে উনি আমাকে ডেকে একবার জিজ্ঞেস করবেন যে ইনভেস্টমেন্টের কী অবস্থা, ইলেকট্রিসিটির কী অবস্থা, গ্যাসের কী অবস্থা। এটা মানে অন উইকলি বেসিস ওনার সাথে আমার এই আলোচনাটা হয়। সো আমরা আসলেই চেষ্টা করছি যে গ্যাস এবং ইলেকট্রিসিটির প্রবলেমটাকে সলভ করা যায় কিনা। অনেক চেষ্টায় হাম পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে সরকার, এমনটা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। বলেন, ফ্যাসিস্ট সরকারের আমলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়নি। শিশুরা অপুষ্টিতে ভোগার কারণেও হামের এমন ভয়াবহ পরিস্থিতি। রবিবার রাজধানীর আগারগাঁওয়ে নিউরো সায়েন্সেস হাসপাতালের নতুন ভবন পরিদর্শন শেষে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে সব ব্যবস্থা নেওয়া হয়েছে। নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতা সহ হাসপাতালগুলোতে চিকিৎসা সেবা নিশ্চিত করবে সরকার। অনুষ্ঠানে স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত চিকিৎসকদের প্রশিক্ষিত চিকিৎসক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। অনুষ্ঠানে চিকিৎসকদের অজ্ঞতা, ভুল চিকিৎসা সহ রোগীদের সাথে খারাপ ব্যবহার করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আমরা আগামী প্রজন্মের মেধাবী ডাক্তারদেরকে প্রশিক্ষিত ডাক্তার হিসেবে গড়ে তোলার জন্য সকলে মিলেই চেষ্টা করি। সার্বিকভাবে স্বাস্থ্যসেবাকে অন্য একটি মাত্রায় এই সরকার নিয়ে যেতে পারবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। হামকে আমরা চতুর্দিক থেকে একটা পেরিফেরির ভিতরে আটকে রাখতে সক্ষম হয়েছি। গত 17 বছরে ফ্যাসিস্ট আমলে কোনো পুষ্টি দেওয়ার 4 বছরে কোনো পুষ্টির ভিটামিন এ ট্যাবলেট দেওয়া হয় নাই, ভ্যাকসিন দেওয়া হয় নাই, যেই কারণে আমাদের এটা মুখাপেক্ষি হতে হয়েছে। অনেকটা আমরা ইনশাল্লাহ আপনাদের সবাইকে নিয়ে আমরা সক্ষম হয়েছি এটার পদক্ষেপ নিতে। ইরানিদের প্রিয় নেতা ও সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রথম জানাজা সম্পন্ন হয়েছে। তেহরানের ইমাম খোমেনি গ্র্যান্ড মোসাল্লায় তৈরি হয়েছে হৃদয় বিদারক পরিবেশ। জানাজায় অনেকে এসেছেন সেই উপহার হাতে যা তাদের প্রিয় নেতা খামেনি দিয়েছিলেন। অনেকে বুক চাপড়ে জানাচ্ছেন শোক। তাদের চোখে যেমন স্বজন হারানোর জল, তেমনি বুকে চাপা ক্ষোভ।
কালো পোশাক আর পতাকায় মোড়ানো তেহরান ভাসছে শোকসাগরে। সর্বোচ্চ সাবেক ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রথম জানাজায় উপস্থিত কয়েক লাখ মানুষ। প্রিয় নেতার বিদায় মুহূর্তে আবেগপ্রবণ ইরানিরা। আয়াতুল্লাহ আলী খামেনির পাশাপাশি তার 14 মাসের নাতনি জাহরা সহ পরিবারের বাকি সদস্যদেরও জানাজা সম্পন্ন হয়েছে। আমি বিশ্বাসই করতে পারছি না যে নেতাকে বিদায় জানাতে এখানে এসেছি। তার দেয়া তসবিহ দিয়েই তার জন্য দোয়া করছি। আমেরিকার জানা উচিত আমরা প্রতিশোধ নেবই। এটা আল্লাহর ইচ্ছা ছিল, তা না হলে আমেরিকা কখনোই আমাদের নেতাকে কেড়ে নিতে পারত না। অনেকের কাছে এই শূন্যতা নিজের পিতাকে হারানোর চেয়েও ভারী। শোকে আপ্লুত কণ্ঠে অকৃত্রিম ভালোবাসার প্রতিধ্বনি। গভীর শূন্যতা আর নিখাত ভালোবাসার থেকে জন্ম নিয়েছে তীব্র ক্ষোভ। এখানে আমাদের পিতার রক্তের প্রতিশোধ নিতে এসেছি। বিশ্বের সবচেয়ে বড় এই জমায়েতটি প্রতিশোধের। খামেনি বেঁচে আছেন, তিনি আমাদের হৃদয়ে বেঁচে আছেন। আমরা নেতাকে বিদায় জানাতে এসেছি, তবে অবশ্যই তার রক্তের বদলা নেব। আমেরিকার সাথে আমাদের রক্তের বিরোধ, তাদের সাথে আমাদের সম্পর্ক কখনোই ভালো হবে না। নেতার প্রতি এমন অটুট ভক্তি আর আবেগ বুকে ধারণ করেই চলেছে শোকযাত্রা। চোখের জলে প্রিয় নেতাকে বিদায় জানিয়ে সামনের দিনগুলোতে আরও ঐক্যবদ্ধ হওয়ার স্বপ্ন দেখছেন শোকার্ত এই মানুষগুলো। তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় আয়াতুল্লাহর মরদেহ রাখা হবে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য। বৃহস্পতিবার নিজ শহর মাশহাদে দাফন করা হবে তাকে। ইর্তেজা চৌধুরী, ডিবিসি নিউজ ডেস্ক। যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে নতুন দফার আলোচনার সম্ভাবনা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে শুরু হয়েছে আলোচনা। বিভিন্ন কূটনৈতিক সূত্রের বরাতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, চলতি সপ্তাহে পাকিস্তানে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে বৈঠক হতে পারে। তবে এ বিষয়ে এখনও কোনো পক্ষ আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি। সূত্রগুলোর দাবি, সম্ভাব্য আলোচনায় ইরানের ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা, জব্দকৃত ইরানি সম্পদ এবং তেহরানের পারমাণবিক কর্মসূচি প্রধান আলোচ্য বিষয় হতে পারে। এছাড়া আঞ্চলিক নিরাপত্তা ও পারস্পরিক উত্তেজনা কমানোর উপায় নিয়েও মতবিনিময়ের সম্ভাবনা রয়েছে। প্রতিবেদন অনুযায়ী পাকিস্তান ও কাতার মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে। কূটনৈতিক মহলের ধারণা, আলোচনার পরিবেশ ইতিবাচক থাকলে ভবিষ্যতে আরও উচ্চ পর্যায়ের বৈঠকের পথ সুগম হতে পারে। তবে সংশ্লিষ্ট সূত্রগুলো নাম প্রকাশ না করায় সম্ভাব্য বৈঠকের সময়, স্থান ও প্রতিনিধি দলের গঠন সম্পর্কে এখনও স্পষ্ট তথ্য পাওয়া যায়নি। সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।